সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ইউক্রেনকে হামলার জোরদার রাশিয়ার। অন্যদিকে রাশিয়ায় কেন পালিয়েছেন আসাদ, তার ভবিষ্যৎ কি? আরো জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন আরো 40 জন ফিলিস্তিনি। একই সঙ্গে থাকছে সিরিয়ায় ইরানি শক্তির পতন, বিপদে পড়তে পারে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে এবার সুইজারল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগেই ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তার আগেই ইউক্রেন হামলার পরিমাণ বেড়েছে রাশিয়া বাহিনীর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন দনস্ক এবং লুহানস্ক পিপলস রিপাবলিকান খেসার এবং ঝাপোরজিজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে। পুতিন আরো বলেন, যত তাড়াতাড়ি কিয়েভ ঘোষণা করবে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত এবং তারা ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে, তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে। তবে গত নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার বিজয়ের পরিকল্পনা জানান এবং ন্যাটোতে যোগদানের কথাও জানিয়েছেন। তবে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। গত 27 নভেম্বর রুশ বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের ক্ষতি বরাত দিয়ে প্রতিবেদন বলছে, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ইউক্রেন 1500 বিমান হামলা চালিয়েছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1008 দিনের মতো চলছে দেশ দুটির মধ্যে সংঘাত। এতে দুই পক্ষে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ পাওয়া যায়নি। রাশিয়ায় কেন পালিয়েছেন আসাদ, তার ভবিষ্যৎ কি? সিরিয়ার বাশার আল আসাদ সরকার যখন উৎখাত করা হলো তখন সেটা শুধু তার প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসনের 24 বছর নয়, বরং তার পরিবারের 50 বছরের শাসন আমলের অবসান ঘটেছে। 2000 সালে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদ 3 দশক দেশটিতে প্রেসিডেন্ট ছিলেন। এখন হায়াত তাহরির আল সাম এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার অভ্যন্তরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আর একই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট, তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ। বর্তমানে তার পরিবার সহ তিনি রাশিয়াতেই আছেন, সেখানে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য? সিরিয়ায় গৃহযুদ্ধ রাশিয়া ছিল আসাদের কঠোর মিত্র। দেশটিতে রাশিয়ার 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে। 2015 সালে আসাদের সমর্থনে বিমান হামলা চালিয়েছিল রাশিয়া, যা যুদ্ধে ঢেউ সরকারের পক্ষে নিয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থার মতে তখনকার 9 বছরের রাশিয়ার সামরিক অভিযানে 21,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে অন্তত 8,700 জন ছিলেন বেসামরিক নাগরিক। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মনোযোগ ওখান থেকে সরে যায়। রাশিয়া নিজের নাগরিকদের কখনোই প্রত্যাবর্তন করে না, তবে অন্য দেশের নাগরিকদের জন্য আইনি প্রক্রিয়া আছে। আসাদ রাশিয়া ছেড়ে অন্য কোনো দেশে যাবেন না, যেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে সিরিয়ার ফেরতও পাঠানোর সুযোগ আছে বা তাকে অপরাধের জন্য অভিযুক্ত করার সুযোগ হতে পারে, বলছে বিবিসি নিউজ। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরো 40 জন ফিলিস্তিনির। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 24 ঘন্টায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে আরো 98 জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমন তথ্য প্রকাশ করে। খবর আনাদুলো। বিবৃতিতে বলা হয়, এই হামলার পর গত 14 মাসে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45,000-এ। এছাড়া এই সময়সীমা আহত হয়েছে আরো 1,06,454 জন। বিবৃতি আরো বলা হয়েছে, তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলে অনেকে এখনো চাপা পড়ে রয়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে তাকে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্তি করার আগ পর্যন্ত অভিযান চলমান রাখবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থল হামলা চালিয়েছে
দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়। ইতিমধ্যে জাতিসংঘের আদালতে তার নামে আইনি নোটিশ ও গণহত্যা মামলা দায়ের করা হয়েছে। সিরিয়ায় ইরানি শক্তির পতন, বিপদে পড়তে পারে ভারত। সিরিয়ার বাশার আল আসাদের শাসনের অবসানকে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের ঝড়ো আক্রমণের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এর আগে লেবাননে ইরানের ছায়া সংগঠন হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। আর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতি দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের ভীত নাড়িয়ে দিয়েছে। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগামী মাসে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে অন্তত কঠোর অবস্থান নিয়েছিলেন। এসব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। এই সমস্ত কিছুর পিছনে প্রভাব পশ্চিম এশিয়ার ক্ষমতা ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ায় ইরানের দুর্বল হয়ে পড়াটা সে দেশের ভাবমূর্তি এবং আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক আঘাত। এই অঞ্চলে তুরস্কের অগ্রসর হওয়ার বিষয়টা ইরানের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মার্কিন নিষেধাজ্ঞার আগে তাদের আশা ছিল যে ভারত ইরানের তেলের বৃহত্তম ক্রেতা হয়ে উঠবে, কিন্তু তা না হওয়া। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, মার্কিন চাপের মুখে ভারতের আরও প্রতিরোধ দেখানো উচিত। তিনি বলছেন, ইরান বুঝতে পারছে যে ভারত তার উপর নিষেধাজ্ঞা চায় না, কিন্তু একইভাবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করতেও চাচ্ছে না। আসলে অনেক সময় মানুষ কিছু একটা চায়, অথচ তাকে অন্য কিছু করতে হয়। এবার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারড নেশন বা MFN তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য দেশের MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্যিক নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারত পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর প্রভাব ফেলতে পারে। MFN ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় OISD অর্গানাইজেশন ফর ইউনিমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লংভ্যান্স সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফিরো উপর কম করার হার প্রযোজ্য বলে তা সুইজারল্যান্ডের ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তবে এক্ষেত্রে 2023 সালে সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি ধারা বাধা হয়েছে। ওই মামলায় সুইজারল্যান্ডকে ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতের শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইনে 90 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হতে পারে না।